আমরা সবাই কিন্তু রাজি আছি যে সুপ্রিম কোর্টের বিকেন্দ্রীকরণ হবে। এখন আমরা যদি ধরে নেই যে বর্তমান সংবিধান সর্বোচ্চ আইন 1989-এ আমাদের এপেলেট ডিভিশন অলরেডি বলে দিয়েছে সুপ্রিম কোর্ট বিকেন্দ্রীকরণ হবে না, তাহলে আমরা যদি জোর করেও বিকেন্দ্রীকরণ করে ফেলি কয়েক বছর পরেই যেটা হবে, যদি রাজনৈতিক পরিবর্তন হয় সুপ্রিম কোর্টের চ্যালেঞ্জ হবে এবং এটা উল্টে যাবে। সেজন্য যারাই বলেন যে বর্তমানে সংবিধান সর্বোচ্চ আইন, তারা কিন্তু আসলে জুলাই সনদের সংস্কার বাস্তবায়ন চান না। কারণ ওরা জানেন যে জুলাই সংস্কারের বাস্তবায়ন করলে বর্তমান সংবিধানের মৌলিক কাঠামোতে হাত দিতে হবে। আজকের বিষয় কিভাবে জুলাই সনদকে কার্যকর করা যায়, আমরা কি সুরক্ষা করতে পারি, কিভাবে ইমিউনিটি দিতে পারি জুলাই সনদকে, যাতে কোনো পলিটিক্যাল চেঞ্জ আসলে, রাজনৈতিক পরিবর্তন হলে এটা যাতে বাতিল না হয়ে যায়, প্রভাবিত হয়ে না, বাতিল না হয়ে যায়। এবং এটা অর্ডিন্যান্স হবে নাকি রেফারেন্ডাম হবে, কিসের মাধ্যমে আমরা এইটা কার্যকর করব। আপনারা দেখেন অলরেডি কিন্তু বিতর্ক শুরু হয়ে গেছে, বিবিসি প্রবাহে বিতর্কতে এসছে। বিতর্কটা কি? বর্তমান সংবিধান সর্বোচ্চ আইন এবং এই সর্বোচ্চ আইনের নিচেই জুলাই সনদ। এবং এই বিতর্কটা খুবই আনহেল্পফুল। কেন আনহেল্পফুল? একটা এক্সাম্পল দিই। জুলাই সনদের একটা বেসিক সংস্কার কথা বলা আছে, সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের বিকেন্দ্রীকরণ। আরেকটা সংস্কার কথা বলা আছে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। এখন আমরা সবাই কিন্তু রাজি আছি যে সুপ্রিম কোর্টের বিকেন্দ্রীকরণ হবে, বিভাগে বিভাগে হাইকোর্ট ডিভিশনের বেঞ্চ বসবে, আমরা সবাই রাজি আছি। এখন আমরা যদি ধরে নেই যে বর্তমান সংবিধান সর্বোচ্চ আইন, তাহলে কি আমরা এই বিকেন্দ্রীকরণটা করতে পারবো? কারণ 1989-এ আমাদের এপেলেট ডিভিশন অলরেডি বলে দিয়েছে যে সুপ্রিম কোর্ট বিকেন্দ্রীকরণ হবে না, এটা হচ্ছে বর্তমান সংবিধানের পরিপন্থী। তাহলে আমরা যদি জোর করেও বিকেন্দ্রীকরণ করে ফেলি আমাদের সুপ্রিম কোর্টকে, বিভাগে বিভাগে হাইকোর্ট দিই, কয়েক বছর পরেই যেটা হবে, যদি রাজনৈতিক পরিবর্তন হয় সুপ্রিম কোর্টের চ্যালেঞ্জ হবে এবং এটা উল্টে যাবে। সেজন্য যারাই বলেন যে বর্তমানে সংবিধান সর্বোচ্চ আইন, তারা কিন্তু আসলে জুলাই সনদের সংস্কার বাস্তবায়ন চান না। কারণ ওরা জানেন যে জুলাই সংস্কারের বাস্তবায়ন করলে বর্তমান সংবিধানের মৌলিক কাঠামোতে হাত দিতে হবে। সেজন্য আমাদের এমন একটা পথ অবলম্বন করতে হবে যেখানে জুলাই সনদের পজিশনটা বর্তমান সংবিধানের উপরে। এবং এটা কি করে করব আমরা অ্যাজ এ লয়ার লিগালি আমরা কি করে করব? এটা যদি আমরা দেখি, গত বছরের ঘটনা দেখি, তখন কিন্তু পরিষ্কার হয়ে যায় এটা সম্ভব। 5ই অগস্টে কি হয়েছে? 5ই অগস্টে যেভাবে সরকার পতন হয়েছে সেটা তো কোনো সাংবিধানিক পন্থায় হয় নাই। শেখ হাসিনা পালিয়ে গেছে, ওনার গভর্নমেন্ট পালিয়ে গেছে, অনেক মিনিস্টার লুকিয়ে আছে, ওইটা তো সাংবিধানিক পন্থায় পতন হয়নি। এবং সংবিধান ফলো করলে আজকেও শেখ হাসিনা ক্ষমতায় থাকতো। 8ই অগস্টের ঘটনা দেখি, অ্যাডভাইজাররা শপথ নিয়েছে, অ্যাডভাইজার হিসেবে, উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছে, এবং শপথ নেওয়ার পর ওনারা অন্তর্বর্তীকালীন সরকার, ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করেছে। সংবিধানে তো ইন্টারিম গভর্নমেন্টের কথা বলা নেই, অ্যাডভাইজারদের কথা বলা নেই, কিন্তু আমরা তো তাও তাদেরকে মেনে নিয়েছি। কেন তাদেরকে মেনে নিয়েছি? আমরা তো তাদের আইন ফলো করছি এবং তারা আদেশ দিচ্ছে ফলো করছি, কিন্তু ওদের বৈধতা তো আমরা কনস্টিটিউশনের মধ্যে পাচ্ছি না। ওদের বৈধতা তাহলে কোথায়? ওদের বৈধতা হচ্ছে জনগণের ইচ্ছার ভিত্তিতে, উইল অফ দ্য পিপলের ভিত্তিতে। ওনারা যদি ইন্টারিম গভর্নমেন্ট যদি ওনার বৈধতা এই রিটেন কনস্টিটিউশনের মধ্যে, এই লিখিত 72 সালের কনস্টিটিউশনের মধ্যে খুঁজে বেড়ান, তাহলে পাবেন না। এটা ওনাদেরকে খুঁজতে হলে যেতে হবে উইল অফ দ্য পিপল, মানুষের ইচ্ছা, যেটাকে আমরা কনস্টিটিউট লিগালি বলি। কনস্টিটিউট পাওয়ার অনুযায়ী আমরা জনগণ একটা রেভলিউশনের পর, একটা আপরাইজিং এর পর জনগণের যে ক্ষমতা ছিল, ওই ক্ষমতার ভিত্তিতে আমরা ইন্টারিম গভর্নমেন্টকে রেকগনাইজ করেছি এবং ওই ক্ষমতা বলেই ওরা দেশ চালাচ্ছে, কনস্টিটিউশনের ভিত্তিতে না। সেজন্য যদি আমরা ইন্টারিম গভর্নমেন্টকে বৈধ ধরে নেই, তাহলে আমরা সংবিধান
আছে কি নাই এটা একটা বিতর্ক তৈরি হয়ে যায়। ইনফ্যাক্ট সংবিধান নাই, সংবিধান থাকলে ইন্টারিম গভর্নমেন্ট থাকতে পারে না। সংবিধান যদি সর্বোচ্চ আইন হয় তাহলে ইন্টারিম গভর্নমেন্ট থাকতে পারে না, কিন্তু আমি ইন্টারিম গভর্নমেন্টকে মেনে নিয়েছি। তাহলে এই যে আর্গুমেন্ট এখন আমরা যেটা করছি যে জুলাই চার্টার বা জুলাই সনদ এটাকে আমরা রেফারেন্ডামের মাধ্যমে আনবো নাকি অর্ডিন্যান্সের মাধ্যমে আনবো। এখন ইন্টারিম গভর্নমেন্ট যদি সংবিধানের বাইরেই থাকে, যদি এটা ভিত্তি সংবিধানই না হয়ে থাকে বা জনগণের ভিত্তি হয়, এবং যদি সংবিধান নাই থাকে, কারণ ইন্টারিম গভর্নমেন্ট থাকলে সংবিধান থাকে না, কারণ ইন্টারিম গভর্নমেন্ট সংবিধানের বাইরে, এটা যদি মেনে নেই তাহলে তো অর্ডিন্যান্স হওয়ার প্রশ্ন তো অবান্তর। কারণ অর্ডিন্যান্স তো হয় সংবিধানের 93 অনুচ্ছেদ অনুযায়ী। সেজন্য আমরা কেন এই জুলাই চার্টারকে, এই জুলাই সনদকে এই সংবিধানের আন্ডারে স্থান দেব 93 অর্ডিন্যান্সের মাধ্যমে? আমাদের এটাকে স্থান দিতে হবে একটা গণভোটের মাধ্যমে, এবং এই গণভোটের ভিত্তিতে হতে হবে জনগণের ভিত্তিতে। এই গণভোটকে আমাদের দিতে হবে একটা কনস্টিটিউশনাল স্ট্যাটাস দিতে হবে। এবং এই গণভোট কি করে আমরা কনস্টিটিউশনাল স্ট্যাটাস দিব? যদি জনগণ চায় যে এটা জনগণের ইচ্ছা অনুযায়ী, কনস্টিটিউশন পাওয়ার অনুযায়ী একটা ডিসিশন হবে, তবে এটা কোর্টও মানতে রাজি হবে এবং পরবর্তীতে চ্যালেঞ্জ করা যাবে না। কিন্তু আমরা যদি অর্ডিন্যান্সের আন্ডারে করি তাহলে ইট বিকাম সাবসার্ভিয়েন্ট টু, এটা কনস্টিটিউশনের নিচের পজিশন অবলম্বন করবে, এটা আমরা চাই না। সেজন্য আমার কনক্লুশন হচ্ছে আমরা এটা অবশ্যই গণভোটের মাধ্যমে করব, এবং এই গণভোটটাকে আমরা একটা কনস্টিটিউশনাল স্ট্যাটাস দেব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমির মোমিনুল মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changetv.press এক ফোঁটা হলুদও নেই। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত বিসমিল্লাহির রহমানির রহিম। পহেলা জানুয়ারি 6 বছর পূর্তি হলো চেঞ্জ টিভির। গত 6 বছর ধরে বাংলাদেশের আনাচে কানাচে থেকে এবং গুরুত্বপূর্ণ সকল খবর, ইন্টারভিউজ নিয়ে আসছে আপনাদের সবার জন্য চেঞ্জ টিভি। আপনার সবাই লক্ষ লক্ষ ফলোয়ার্স এতদিন ধরে ফলো করেছেন চেঞ্জ টিভি, আপনাদেরকে সঠিক বার্তাটা দিয়েছে। আমি আশা রাখি এরপরও বছরের পর বছর তারা এরকম সঠিক বার্তা দিয়ে যাবে এবং লক্ষ লক্ষ দিকে কোটি কোটি জনতা তাদের ফলোয়ার্স হবে। তাদেরকে সাধুবাদ জানাই। changetv.press এক ফোঁটা হলুদও নেই। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত চেঞ্জ টিভি। তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তারা যে ভূমিকা রেখেছে এই সময়, একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলব সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরো যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন
সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।